দিয়েছি সেটা হচ্ছে সরল সরল ছন্দিত সরল ছন্দিত স্পন্দন গতি, সরল ছন্দিত স্পন্দন। এই যে কথাটা সরল, সরল মানে কি আমরা জানি সোজা, সরল কি সোজা। ছন্দিত, ছন্দিত একটা নির্দিষ্ট, ছন্দিত মানে কি যদি বলি, ছন্দিত মানে হচ্ছে একটি নির্দিষ্ট তাল, তাল বজায় রেখে, একটা নির্দিষ্ট তাল বজায় রেখে। তাল মানে কি ওই যে তোমরা বলো তাল ও লয়, একটা জিনিস আছে না গানের সাথে, যদি আমি গান গাচ্ছি সেই গানের সাথে বাজনা যদি ঠিক না থাকে তাহলে কি তাল ও লয় ঠিক থাকবে? গানটা যেমন হবে তার সাথে বাজনাটাও একটা শ্রুতিমধুর তৈরি করবে, মানে বাজনাটা ওরকমই হইতে হবে। এখন তুমি গান গাচ্ছ হচ্ছে ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, এখন ওইখানে রবীন্দ্রের সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত গাওয়ার সময় যে যন্ত্র বাজানো হয় সেই যন্ত্র বাজানো হইতেছে। এখন চিন্তা করে দেখো তাহলে এই ক্ষেত্রে তোমার গান আর ওই ক্ষেত্রে তোমার বাদ্যযন্ত্র দুইটা কেমন একটা তৈরি করবে, বিষয়টা কেমন হবে একটু চিন্তা করে দেখো। সো এইখানে যেটা হবে একটা নির্দিষ্ট তাল বজায় রেখে হবে, স্পন্দন তাল বজায় রেখে। স্পন্দন মানে কি কম্পন, স্পন্দন মানে কি কম্পন, অবশ্যই মনে রাখবে স্পন্দন মানে হচ্ছে কম্পন, কম্পন, কম্পন দেবে বা এটা কি কম্পন বলা যায়, আবার কি বলা যায় কাঁপা, কম্পন বা কাঁপা, কম্পন বা কাঁপা, বুঝছো? তাহলে আমরা সোজা নির্দিষ্ট তাল বজায় রেখে কম্পন বা কাঁপা, সোজা পথে, সোজা পথে, এটা সরল মানে বলবো সোজা পথে, এখানে একটু সোজা পথে নির্দিষ্ট তাল বজায় রেখে কম্পন বা কাঁপা। মূলত হচ্ছে আমরা সরল ছন্দিত স্পন্দনটা এরকম কিছু একটা অর্থ মিনিং করে, ঠিক আছে? কিন্তু এটাকে আমরা একটা সংজ্ঞা দেব অন্যভাবে। আমি জাস্ট তোমাকে অর্থগুলি বোঝানোর চেষ্টা করছি। সরল বলতে সোজা বা রিজু বোঝায়, স্ট্রেট লাইন। আর ছন্দিত, ছন্দিত মানে একটা তাল বজায় রেখে, এটা তাল বজায় রাখবে নির্দিষ্ট তাল, মানে হচ্ছে এরকম। আমার কথা দেখো, আমি কথা বলছি 1 2 3 4, আমি যে কথাগুলি বলছি এখানে, এই কথাগুলি বলার মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট গ্যাপ ছিল, একটা টাইমের একটা ডিফারেন্স ছিল। মানে হচ্ছে প্রথম কথাটা যখন আমি 1 বললাম তখন ধর 1 সেকেন্ড, দ্বিতীয় যখন বললাম তখন 2 সেকেন্ড পরে বললাম, তৃতীয়বার যখন বললাম 3 সেকেন্ড পরে বললাম, চতুর্থবার যখন বললাম 4 সেকেন্ড পরে। এই যে আমি সেকেন্ডটা করেছি প্রত্যেকটার মধ্যে 1 সেকেন্ড করে ডিফারেন্স আছে। একটা শব্দ থেকে আরেকটা শব্দ বলার সময় আমি 1 সেকেন্ড বিরতি নিয়েছি, 1 সেকেন্ড বিরতি নিয়েছি। এই যে একটা নির্দিষ্ট একটা ডিসটেন্স বজায় রেখে আমি কি করছি, একটা নির্দিষ্ট তাল বজায় রাখছি, তাল বজায় রেখে আমি কি কথা বলছি। তো ঠিক একইভাবে তোমার ঘটনাটা ঘটবে। সো এবার আমরা আসি যে সরল ছন্দিত স্পন্দন কাকে বলে, সংজ্ঞাটা দিয়ে দিলাম। সরল ছন্দিত স্পন্দন দেখি, এবার আমরা একটু সংজ্ঞাটা দিয়ে দিই। দেখো, তো আমরা এখান থেকে যেটা বলবো যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন, দেখো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা, আচ্ছা এই যে এখানে বলছি আমরা পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা, কোনো কণা নির্দিষ্ট দিকে, আমরা কি বলবো এখানে কোনো কণা, তোমরা এখানে কিন্তু অনেকেই জাস্ট আমরা ক্লাসের দিকে ফোকাস করি, ভাইয়া আপনাকে আজকে অনেক কিউট লাগে, অবশ্যই। আচ্ছা যাই হোক, কিউট 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 টিপ্পা, ঠিক আছে? দেখো কি বললাম, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যদি তোমার পর্যায়কালে পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে, একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার গতির বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গতিশীল থাকে
গতিশীল তাকে তাকে স্পন্দন গতিতে তাকে দেখো এখানে বলছি যে সোজা পথে কেন বলা যায়, তো সোজা পথে আচ্ছা যাই হোক পরে বলি, তাকে সরল স্পন্দন, তাকে সরল স্পন্দন, সরল স্পন্দন আর সরল চন্দিত, এখানে এটা বলছি সরল স্পন্দন অথবা বলা যায় সরল চন্দিত, সরল চন্দিত স্পন্দন, স্পন্দন গতি বলে, স্পন্দন গতি বলে। তাহলে আমরা এখানে সংজ্ঞা লিখতে কি পেয়েছি, পর্যাবৃত্ত গতি সমান, অর্থাৎ পর্যাবৃত্ত গতি থাকবে। আমরা গতি অধ্যায় থেকে শিখেছিলাম, গতি অধ্যায় থেকে শিখেছিলাম যে পর্যাবৃত্ত গতি কাকে বলে। তো যদি পর্যাবৃত্ত গতি থাকে, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গতিশীল থাকে, তাকে সরল স্পন্দন অথবা সরল চন্দিত স্পন্দন গতি বলে, সরল চন্দিত স্পন্দন গতি বলে। এবার আসি এবার আমরা একটু দেখে ফেলি যে আসলে কেন আমরা সরল চন্দিত স্পন্দন গতি বলছি, একটু দেখি আমরা। আমি একটা সরল দোলকের ক্ষেত্রে চিন্তা করে দেখো, একটা সরল দোলক চিন্তা করো, এই সরল দোলকটা এরকম ভাবে তুমি যদি চিন্তা করো, এখানে একটা বাধা আছে, ধরো এখানে একটা সরল দোলক বেঁধে রাখছো, ঠিক আছে, এখানে বেঁধে রাখছো, যদি বেঁধে রাখো সরল দোলকটা এখান থেকে ধরো, এখান থেকে এখানে যাবে, এখান থেকে আবার এখানে যাবে, আবার এখানে আসবে, আবার এখানে যাবে। আমি এত কিছু বেশি করে চিন্তা না করে এবার আমি ধরে নিলাম অল্প করে, যাতে করে বুঝতে পারি আমি সহজ করে। এবার দেখো এই ক্ষেত্রে আমি যদি এত বড় করে না ধরে, আমি যদি খুব কাছাকাছি একটা মান ধরি, একটু কাছাকাছি, একটু কাছে, আরো কাছে, আরো কাছে নিয়ে আসলাম, আরো কাছে। এবার চিন্তা করে দেখো, এবার চিন্তা করে দেখো, এবার দেখো তো সোজা আছে কি এখানে, তার মানে গতিপথ এইটুকু যাচ্ছে একদিকে আর এইটুকু যাচ্ছে একদিকে, তাহলে অর্ধেক সময় যাচ্ছে। দেখো পর্যায়কাল যদি টি হয়, মানে ধরো একটা টি মোট সময় আছে ধরো 2 সেকেন্ড, পর্যায়কাল কত আছে 2 সেকেন্ড, তাহলে প্রথম 1 সেকেন্ড গেল এদিকে, বাকি অর্ধেক বাকি 1 সেকেন্ড আছে কোন দিকে, এদিকে। একটু ভালো করে দেখো, তাহলে 1 সেকেন্ড আছে এদিকে আর 1 সেকেন্ড আছে কি ওইদিকে। তাহলে এখানে যেটা বলছে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা পর্যায়কালের অর্ধেক সময়, পর্যায়কালটা কি, পর্যায়কালটা হচ্ছে তুমি দেখো পর্যায়কাল, এখন দেখো তোমার কি পছন্দ, এটা পর্যায়কাল হচ্ছে তোমাকে মাথার মধ্যে এভাবে ধরে পানিতে চুবাইয়া আবার ঠিক এখানে নিয়ে আসা। বুঝো নাই কি বললাম, এই হচ্ছে তোমার মাথা, বুঝছো, তোমার মাথার মধ্যে ধরলাম, মাথার মধ্যে ধরে তোমাকে পানিতে এভাবে চুবালাম, ঠিক আছে, চুবাইয়া ঠিক আগের মতো করে তোমাকে উপরে তুলে ফেললাম, নিলাম তোমাকে পানিতে নিলাম, আবার পানি থেকে উপরের দিকে তুলে ফেললাম। এই দেখো একবার নিলাম আবার তুলে ফেললাম, এই যে এইখানে টোটাল যে টাইমটা এটা হচ্ছে একটা পর্যায়কাল। এই তোমাকে একবার পানিতে ডুবিয়ে আবার তোমাকে পানি উপরে ভাসাতে যতটুকু সময় লাগবে এটা হচ্ছে তোমার পর্যায়কাল। সো এই জিনিসটা আমরা এরকম ভাবে মনে রাখতে পারি, চাইলে একটু মজা করে আমরা মনে রাখতে পারবো, ঠিক আছে। বললাম বিষয় হচ্ছে তোমাকে আমি বললাম হচ্ছে ভাইয়া, হ্যাঁ এক্সামে আসলে সংখ্যা দিয়ে দিব, এই হচ্ছে তুমি এমন হচ্ছে দেখো এটা হচ্ছে পানি, বুঝছো, এই হচ্ছে পানি, তোমার মাথা, এটা এটা তোমার মাথা, তোমার আর কিছু নাই, অন্তত মাথাটা আছে, অদৃশ্য মানব তুমি, শুধু মাথা, মানে হচ্ছে তোমার ভিজিবল হচ্ছে তোমার শুধু মস্তিষ্ক মাথা, আর বাকি সব হচ্ছে ইনভিজিবল। সো এখন দেখো এই হচ্ছে তুমি, তোমার এখানে পানিতে চুবালাম, এখানে চুবালাম, এই তুমি আসো, তোমার এখান থেকে এখানে নিয়ে আসলাম, আবার তোমার এখানে নিয়ে গেলাম, প্রথমে এখানে আনলাম তারপরে আবার নিয়ে গেলাম, এর জন্য যে সময়টা লাগবে এটা হচ্ছে আমার পর্যায়কাল, ঠিক আছে। এটার জন্য একটা পূর্ণ স্পন্দন, এটাকে বলে একটা স্পন্দন, এটাকে একটা স্পন্দন বলে, এইটাকে একটা স্পন্দন, মানে তোমাকে পানিতে ডুবানো হলো, আবার পানি থেকে বাসানো হলো, আবার ডুবালাম আবার বাসালাম, একবার ভাসিয়ে ডুবিয়ে আবার উপরে তোলাটা হচ্ছে একটা স্পন্দন, আবার ডুবিয়ে আবার বাসানো হচ্ছে আরেকটা স্পন্দন, আবার ডুবিয়ে আবার বাসালাম একটা স্পন্দন। তার মানে বুঝছো, যেখান থেকে শুরু সেখান থেকে অন্য কোথাও গিয়ে আবার সেখানে ফিরে আসতে হবে, ঠিক আছে। ধরো তুমি এইখানে আসো, দেখো এইখানে আসো, কোথায় আসো তুমি, এ বিন্দুতে আসো, এ বিন্দু কিন্তু কোথায়, তোমার নানার বাড়ি, কোথায় আসো, তোমার নানার বাড়ি, এটা তোমার নানার বাড়ি, আর এই হচ্ছে তোমার বাবার বাড়ি, ঠিক আছে, বাবার
আচ্ছা বাবার বাড়ি বি বিন্দুটা বাবার বাড়ি। তো একটা পূর্ণ স্পন্দন, আমরা তরঙ্গটা বুঝতেছি একটু আগে ক্লিয়ার হয়ে তারপর আমি তরঙ্গে যাচ্ছি। তার মানে তুমি প্রথমে নানার বাড়ি দেখে গেলে বাবার বাড়ি, বাবার বাড়ি থেকে আবার নানার বাড়ি আসবে, এটাকে বলি একটা স্পন্দন। এইটাই হচ্ছে একটা স্পন্দন। কি বললাম? প্রথমে গেলা কি, প্রথমে তুমি গেলা হচ্ছে এ থেকে বিতে, মানে নানার বাড়ি থেকে বাবার বাড়িতে গেলা, বাবার বাড়ি থেকে আবার নানার বাড়িতে, এটাকে বলি একটা স্পন্দন। একবার গিয়ে আবার ফিরে আসছে একটা, আবার গিয়ে আবার ফিরে আসছে আরেকটা, এরকম ভাবে এই একবার গিয়ে আবার তুমি এখানে ফিরে আসতে যতটুকু সময় লাগছে এটা হচ্ছে পর্যায়কাল, এটা হচ্ছে তোমার পর্যায়কাল। তো যাই হোক এইটুকু কনসেপ্ট থেকে আমরা সামনের দিকে এখন আগাই। তো যেটা বলতেছিলাম যে এইটা হচ্ছে কেন সরল চন্দ্রিত স্পন্দন বলছি, কারণ একটু লক্ষ্য করলে দেখো এইটা একদিকে সোজা পথে আগাচ্ছে না, সোজা যদি আমরা বিশাল আকৃতি না নিয়ে আমরা ছোট্ট আকারে একটা সরল দোলক নিচ্ছি, যে সরল দোলকে দেখা যাচ্ছে দোলকটা দিচ্ছে সোজা স্রোতে, সোজা পথে, মানে কাঁপছে, কাঁপছে এরকম ভাবে, সোজা সোজা পথে কাঁপছে। এই যে সোজা পথে কাঁপছে, দুই দিকে একবার যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, এই যে এটা করতেছে, আমরা এই জন্য কিন্তু এটাকে বলতে পারি সরল, সোজা পথে আছে, ছন্দিত, একটা নির্দিষ্ট তালে কাঁপছে, নির্দিষ্ট তালে স্পন্দন কাঁপছে বা স্পন্দিত হচ্ছে। স্পন্দন মানে কি? কম্পন দিচ্ছে, ভাইব্রেট করছে বা ভাইব্রেশন হচ্ছে আর কি, যেটা বা এখানে কি হচ্ছে, কাঁপছে, কাঁপছে, বুঝতে পেরেছো? এই জন্য আমরা এটাকে বলবো সরল চন্দিত স্পন্দন, সরল চন্দিত স্পন্দন, কারণ এখানে কম্পনগুলো ঠিক এইরকমই হয়ে থাকে, আমরা ধরে নিই এরকম হয়ে যায়। এবার আসি আমরা তোমাদের স্প্রিং এর ক্ষেত্রে, দেখো এটা গেল, এবার আমরা স্প্রিং এর ক্ষেত্রে আসি। তো একটা স্প্রিং এর ক্ষেত্রে দেখো, এই হচ্ছে একটা স্প্রিং, যদি চিন্তা করো একটা স্প্রিং, ঠিক আছে? এই স্প্রিংটা ধরো এখানে একটা কিছু বাধা আছে, এখানে একটা কিছু বাধা আছে, তো এই স্প্রিংটার মধ্যে যদি চিন্তা করো একটু বাধা আছে, এখন এই স্প্রিংটা ঠিক এইখান থেকে ধরো এই পর্যন্ত তার দৈর্ঘ্য আছে, কতটুকু দৈর্ঘ্য আছে ধরো x, এটুকু দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য হচ্ছে x। এবার তুমি যদি এরকম ভাবে চাপ প্রয়োগ করে দেখো, এই একটু লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে তোমার এই স্প্রিং এর এটা হচ্ছে এটা। এবার দেখো, এবার কি করা হয়েছে এখানে, অর্থাৎ স্প্রিংটাকে আমি যেটা করছি একটা বস্তু দিয়ে এখানে চাপ দেওয়া হয়েছে, কি করা হয়েছে এখানে একটা চাপ প্রয়োগ করছি, একটা চাপ প্রয়োগ করা হয়েছে, একটা বস্তু ঝুলিয়ে এদিকে চাপ দিয়েছি, এভাবে চাপ দেওয়ার ফলে বস্তু এই স্প্রিংটা সংকুচিত করবে, সংকুচিত স্প্রিং কি হলো এখানে, সংকুচিত হলো, সংকুচিত হলো, ঠিক আছে? তো কতটুকু সংকুচিত হয়েছে তাহলে দেখো, ছিল এই পর্যন্ত, এই পর্যন্ত ছিল, এটা ধরো x, কেন, কারণ এটা হচ্ছে x2, কতটুকু আছে এখানে, এখান থেকে এইখানে আছে ধরো x2, এখানে আছে কত x2, আর এখানে কত x1, তাহলে একটু ভালো করে দেখ কতটুকু সংকুচিত হয়েছে। তো সংকুচিত হয়েছে কতটুকু, সেটা হচ্ছে x, আর x মানে কত, x2 মাইনাস x1। তো এইটা হচ্ছে সংকোচন, প্রসারণ হইতে পারতো, আমি কিন্তু চাইলে স্প্রিংটিকে টান দিয়ে বাড়াতে পারতাম, চাইলে আরো কমাতে, সংকোচন করার গঠনও চাই, প্রসারণও গঠনও চাই, সংকোচন প্রসারণ এখানে দুইটাই সম্ভব। এখন এই সংকোচন প্রসারণের জন্য একটা বল প্রয়োগ করতে হয়েছে, তাহলে এইখানে ধরো একটা প্রযুক্ত বল আছে, এটা F হচ্ছে প্রযুক্ত বল, F হচ্ছে কি এখানে প্রযুক্ত বল, কারণ বল প্রয়োগ না করলে তো হবে না। এবার দেখো, তো প্রযুক্ত বলে, প্রযুক্ত বলে, বলের বিপরীতে দেখো, প্রযুক্ত বলে বিপরীতে, বিপরীতে একটি, একটি স্থিতিস্থাপক বল, একটি স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক বল ক্রিয়া করে, স্থিতিস্থাপক বল ক্রিয়া করে, করে যা বস্তুটিকে, যা বস্তুটিকে পূর্বের অবস্থানে, যা বস্তুটিকে পূর্বের অবস্থানে, অবস্থানে নিতে সক্ষম, নিতে সক্ষম। ওই বলকে, ওই বলটাকে বলি আমরা প্রত্যয়নী বল, এই বলটা এখানে প্রত্যয়নী, এই বলে হচ্ছে এখানে প্রত্যয়নী বল। একটু ভালো করে একটু সংখ্যাটা পড়ো, প্রযুক্ত বলের বিপরীতে একটি স্থিতিস্থাপক বল ক্রিয়া করে, একটি স্থিতিস্থাপক বল ক্রিয়া করে যা বস্তুটিকে, যা বস্তুটিকে, যা বস্তুটি কি করে পূর্বের অবস্থান হবে, যা বস্তুটিকে পূর্বের অবস্থানে নিতে সক্ষম। তার মানে হচ্ছে স্প্রিংটার মধ্যে একটা বল প্রয়োগ করে এখানে সংকুচিত করা হলো। এখন
করতেছে, যে বলটা চাচ্ছে কি এক পরিমাণ সরণ মানে হচ্ছে আগের অবস্থায় নিয়ে যাবে, ওই বলটা হচ্ছে তোমার প্রত্যয়নী বল। তাহলে একটু চিন্তা করে দেখবা যে তোমার সরণ বর্ষে কিন্তু এদিকে, দেখো সরণ বর্ষে কিন্তু এদিকে, তাহলে সরণ একটু লক্ষ্য করে যদি দেখো তাহলে সরণ দেখো, তো সরণ হচ্ছে এদিকে বর্ষে, সরণ হচ্ছে এদিকে। আর প্রত্যয়নী বল, প্রত্যয়নী যদি চিন্তা করো যে প্রত্যয়নী বল কাজ করতেছে এদিকে, প্রত্যয়নী বল কাজ করতেছে এদিকে, সরণ এদিকে কিন্তু প্রত্যয়নী বল কাজ করতেছে এদিকে। তাহলে আমরা কি বলতে পারি না প্রত্যয়নী বল আর সরণ পরস্পর বিপরীতমুখী, বল আর সরণ পরস্পরের বিপরীতমুখী। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখান থেকে দেখো যে সুতরাং এখানে কি বলতে পারো তুমি এখানে, সুতরাং এই যে বল ও সরণ, বল ও সরণ এখানে বলবো হচ্ছে আমরা বল ও সরণ পরস্পর কি বিপরীতমুখী, পরস্পর কি হবে বিপরীতমুখী, পরস্পর কি হবে বিপরীতমুখী। তাহলে প্রত্যয়নী বল এখানে কি F, তাহলে প্রত্যয়নী বলটা F ই হবে। কারণ বলে দেই একটা বস্তুর মধ্যে তুমি যদি নিউটনের থার্ড ল যদি ক্রিয়া করো, একটা বস্তু তুমি যে পরিমাণ ধাক্কা দিচ্ছ সেই বস্তুটা তোমাকে একই পরিমাণ ধাক্কা দেবে, তাহলে তুমি যদি এক পরিমাণ বল প্রয়োগ করো তাহলে এই বস্তুটা তোমাকে এক পরিমাণ বলে ধাক্কা দেবে। আমরা এবার দেখো আমরা এটা মুছে দিচ্ছি, তাহলে আমরা এখানে বলতে পারবো এখানে যে দেখো তার মানে আমরা বলতে পারি f সমানুপাতিক হচ্ছে -x। কেন এটা বলছি, এই মাইনাস দ্বারা বোঝায়, এই মাইনাস দ্বারা দেখো নেগেটিভ দ্বারা বোঝায়, নেগেটিভ দ্বারা f ও x পরস্পর, f ও x পরস্পর বিপরীতমুখী ক্রিয়া বোঝায়, বুঝতে পারছো? এই মাইনাস দ্বারা f সমানুপাতিক -x এর মানে হচ্ছে বল এবং সরণ পরস্পরের বিপরীতমুখী ক্রিয়া হবে। কি বোঝায়? মাইনাস দ্বারা বোঝায়, মাইনাস দ্বারা f ও x এর পরস্পর বিপরীতমুখী ক্রিয়া বোঝায়। মানে বল যদি কাজ করে আমার সামনের দিকে তাহলে সরণ কাজ করবে আমার পেছন দিকে, বল সামনের দিকে কাজ করলে সরণ পেছন দিকে কাজ করবে। এই যে বিপরীতমুখী অবস্থা, যেহেতু কেন, কারণ সরণ ভেক্টর রাশি, দেখো সরণ ভেক্টর রাশি, সরণ কি ভেক্টর রাশি। আবার বলও ভেক্টর রাশি, তো দুইটা দেখো, দুইটা ভেক্টর তখন দুটি ভেক্টর রাশি বিপরীতমুখী ক্রিয়া করলে, বিপরীতমুখী ক্রিয়া করলে একটি পজিটিভ, একটির মান ধনাত্মক ধরলে, অপরটি ঋণাত্মক হয়, অপরটি কি হবে ঋণাত্মক হয়। বুঝতে পারছো এখানে কি বললাম, যে আমরা যদি চিন্তা করি যে এখানে তোমার যে f - x কেন দিয়েছি, এই মাইনাস এর দ্বারা বোঝাচ্ছে বল এবং সরণ পরস্পর উল্টা দিকে। মানে বিষয়টা বুঝছো? বিষয়টা হচ্ছে ধরো যে আজকে তোমার ধরো বিশেষ কোনো কারণে আমাদের যেটা হয় আর কি, অনেক সময় হয় না আমাদের আব্বা মা ঝগড়া লাগে না, আবার আব্বা মা কি করে ঝগড়া লাগে, কি ঝগড়া লাগছে আজকে মনে করো যে তোমার আব্বু তোমাকে খুব আদর করে, তোমার আম্মু মনে করো তোমাকে প্রচুর শাসন করে, তুমি আজকে পড়াশোনা করো নাই, ফাঁকি দিয়েছো, তোমার আব্বু মনে করো তোমার আব্বু সেটা দেখছে, বুঝছো? তো তোমার আব্বু তো প্রচুর আদর করে, তোমার আম্মু কি করে যেন তোমাকে আজকে বেদম পিটাইছে, ইচ্ছে মতো আজকে পিটাইছে বাইন্দা, বুঝছো? এই বাইন্দা পিটানোর কারণে তোমার আব্বু তোমার প্রচুর আদর করে, তোমার আব্বু উঠে গেছে রাগ। এখন কি হইলো, রাগ ওঠার কারণে রাতে যখন ঘুমাইতে গেছে দুজন কি করলো জানো, একজন দিলে ওই দিকে মুখ, আরেকজন দিলে এই দিকে মুখ, একজন এই দিকে আরেকজন এই দিকে। এই যে দুজনের বিপরীত, দুজন কি করছে বিপরীত দিকে শুইছে। এই বিপরীতমুখী বোঝাইতে গেলে তোমাকে একটা ঋণাত্মক চিহ্ন বসাইতে হবে। এইখানে ওই যে বিপরীতমুখী কেন হয়েছে বলতো, বিপরীতমুখী তারা পরস্পর কেন বিপরীত দিকে শুইছে, দুইজন দুই দিকে উল্টায়। ওইখানে নেগেটিভ জিনিসটা কি, কিন্তু রাগ। কেন, একজন আরেকজন হয় ধরতে পারো রাগ, নয়তো ধরতে পারো অভিমান। ওইখানে যেমন তারা দুইজন দুই দিকে শোয়ার কারণে তাদের মধ্যে একটা অভিমান কাজ করতেছে, এইখানে সেই অভিমানটা
হচ্ছে একটা ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝাবো আমরা এখানে। এইখানে দুজন আছে, এই একজন এই একজন, কিন্তু তাদের এই রাগ বা অভিমান বা ক্ষোভ বোঝানোর জন্য আমরা এখানে একটা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করব। এইভাবে আমরা চাইলে মনে রাখতে পারি। আমরা কি বুঝতে পেরেছি কেন নেগেটিভ সাইনটা দিয়েছি? আচ্ছা, এবার মুছে দিচ্ছি আমি এটা। সো যদি এটা আসে, আমরা এখন যদি এটা বুঝাই, তাহলে এখান থেকে লিখতে পারি আমি f সমান হচ্ছে -kx মাইনাস kx। এখানে তোমার এই যে মাইনাস কে টা লিখছি, এই মাইনাস কে দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে তোমার দেখো কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক, কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক, একটা ধ্রুবক যার নাম যাকে আছে, যাকে এটা বলতে হবে, যাকে স্প্রিং ধ্রুবক বলা হয়, যাকে স্প্রিং ধ্রুবক বলা হয়। কি বলা হয় এটাকে? স্প্রিং ধ্রুবক বলা হয়। দেখো তো কে হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, এটাকে বলি আমরা স্প্রিং ধ্রুবক। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দেখো সুতরাং এখান থেকে কে সমান লিখতে পারি -f/x, কে সমান লিখতে পারি -f/x। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো, তাহলে দেখো বলের একক কি আমরা জানি বলের একক, দেখো বলের একক নিউটন, বলের একক জানি আমরা নিউটন। আচ্ছা, বলের একক জানি হচ্ছে নিউটন। আর সরণের একক মিটার, সরণের একক কি জানি আমরা? মিটার জানি। তো সরণের একক যদি মিটার হয়, তাহলে এখানে লক্ষ্য করে দেখো, তাহলে এখানে হচ্ছে নিউটন মিটার, এটা হচ্ছে নিউটন মিটার বা লিখতে পারি নিউটন পার মিটার। কিসের একক পাচ্ছি এখানে? নিউটন পার মিটার পাচ্ছি। তাহলে এইটা আমরা এখানে পাচ্ছি নিউটন পার মিটার পাচ্ছি। আমি আবারও বলছি, এখানে যা পাচ্ছি সেটা নিউটন পার মিটার। তাহলে সুতরাং স্প্রিং ধ্রুবকের একটা একক আছে, স্প্রিং ধ্রুবকের একক হবে কি? একক হবে তোমার নিউটন, একক হবে নিউটন পার মিটার, নিউটন পার মিটার অথবা কি নিউটন পার মিটার। এই ঠিক আছে, তারপরে কিন্তু এটা পেয়ে গেলাম যে নিউটন স্প্রিং ধ্রুবকের এককটা কি পাচ্ছি আমরা? নিউটন পার মিটার। একটু আমরা লিখে ফেলি এখানে, আমরা একটু লিখে ফেলি কে অলওয়েজ সমানুপাতিক ধ্রুবকই থাকে। আচ্ছা, কে এর পেছনে কি কোনো প্রমোশন হয় না? একটা নির্দিষ্ট স্প্রিং এর ক্ষেত্রে কে এর কোনো প্রমোশন নাই, কে একটা নির্দিষ্ট স্প্রিং এর জন্য এটা ধ্রুবক। আমি আবার বলছি, একটা নির্দিষ্ট স্প্রিং এর জন্য স্প্রিং ধ্রুবক একই, মাথায় রাখতে হবে। এখানে আমরা একটা বিষয় লিখে রাখবো যে একটি নির্দিষ্ট স্প্রিং এর কে এর মান ধ্রুবক, কে সর্বদা ধ্রুবক, কিন্তু মাথায় রাখতে হবে ভিন্ন ভিন্ন স্প্রিং এর কে এর মান ভিন্ন হবে। তাহলে যাই হোক, আমরা স্প্রিং ধ্রুবকের একক পেয়েছি। এটা এই এককটা পাওয়া কিন্তু তোমরা কিন্তু জানো যে দেখো আমরা কিন্তু বল মানে কি জানি এম, বল মানে কি জানি এম, এম মানে কি কেজি, এটা কি মানে মিটার পার সেকেন্ড। তো এটা যদি জানো তাহলে এখানে তো তুমি লিখতে পারো যে কেজি মিটার, আচ্ছা কেজি পার সেকেন্ড। এখানে কিন্তু আরেকটা একক আসে কেজি পার সেকেন্ড। তোমরা যদি চাও এটাকে লিখতে, তার মানে কিন্তু এর একক দেখো কে এর একক হচ্ছে নিউটন পার মিটার, একটা একক হচ্ছে নিউটন পার মিটার, দুইটা একক হচ্ছে, দ্বিতীয় একক হচ্ছে কেজি পার সেকেন্ড, আরেকটা একক হচ্ছে কেজি পার সেকেন্ড। আমি আবার লিখে দিচ্ছি এখানে কেজি পার সেকেন্ড। বুঝতে পেরেছো? মাত্রাটা লিখে ফেলো, মাত্রা। তো মাত্রাটা কি দাঁড়াচ্ছে? তো মাত্রা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার, তুমি যেহেতু জানো বলের মাত্রা কি জানো, এখানে দেখো মাত্রাটা দাঁড়াবে হচ্ছে, তুমি যদি লিখো যে বলের মাত্রা কি জানো, বলের মাত্রা তুমি জানো হচ্ছে ml 3%, আচ্ছা এটা গেল। আর নিচে আছে তুমি দেখো এখানে আছে হচ্ছে l আছে, ঠিক আছে l। এইখান থেকে l আর l কাটা গেলে থাকবে তুমি
lt ইনভার্স 1 mt ইনভার্স 1 তার মানে এখানে তুমি মাত্রা যেটা পাচ্ছ সেটা হচ্ছে mt ইনভার্স 1 তাহলে মাত্রা হচ্ছে কত mt ইনভার্স 1 কিভাবে বের করছি বুঝছো নিচের গুলো একটু মুছে দাও কেউ দিচ্ছি তো এইখানে আমরা যেটা পেয়েছি দেখো এককটা পেয়েছো তাহলে আমরা একক কিন্তু বের পেয়েছি আর মাত্রাটা কিন্তু বের করছি কিভাবে দেখছো মাত্রা কিভাবে বের করছি মাত্রা হচ্ছে দেখো মাত্রা বের করছি হচ্ছে কি এর সমান হচ্ছে বলের মাত্রা mt ইনভার্স 1 বলের মাত্রা জানি হচ্ছে আচ্ছা আমরা বলের মাত্রা কিভাবে বের করছি জানো তো তোমরা তো জানো যে mg বা ma তাহলে mg তো জানো তুমি তার একটু মিস্টেক হতে পারে আমরা দাঁড়াও এটা জানি m মানে কি ভর m মানে হচ্ছে আমরা জানি ভর তাহলে ভর হচ্ছে m আর হচ্ছে কি lt ইনভার্স 2 সরি এখানে একটু মিস্টেক আছে দেখো তাহলে এটা তো মিস্টেক হয় আমার এখানে মিস্টেক আছে এখানে মিস্টেক আছে একটু মিস্টেক হবে তাহলে এখানে কি হবে অবশ্যই 2 হবে এখানে কি হবে 2 হবে ঠিক আছে এখানে 2 হবে কিন্তু একটু মিস্টেক আছে সো আমরা এভাবে লিখতে পারি mt ইনভার্স 2 kg পার সেকেন্ড স্কয়ার mt ইনভার্স 2 mt ইনভার্স 2 সো একটু মিস্টেক ছিল আমাদের আমরা মিস্টেকটা বের করে ফেলছি ফাইন্ড আউট করতে পেরেছি যাই হোক এটা গেল এত কিছু জানলাম অথচ আমরা স্প্রিং ধ্রুবকের সংজ্ঞাটাই জানলাম না এটা কি হয় বলো তো তাহলে স্প্রিং ধ্রুবক কাকে বলে আমরা যদি বলি স্প্রিং ধ্রুবক কাকে বলে এই যদি দেখো লেখা যদি তাহলে আমরা সবাই এভাবে লিখব যে কোন স্প্রিং এর একক দৈর্ঘ্য একক সরণ একক দৈর্ঘ্য বৃদ্ধি চলতে থাকে কোন স্প্রিং এর একক দৈর্ঘ্য পরিবর্তনে যে পরিমাণ বা কোন দৈর্ঘ্যের সংকোচন একক দৈর্ঘ্য সংকোচন আমরা এটা বলতে পারি একক দৈর্ঘ্য সংকোচন বা প্রসারণ এই কথাটাকে একটু দৈর্ঘ্যের সংকোচন বা প্রসারণ আমরা একটু ঘুরে ফিরতে পারি যে একক দৈর্ঘ্যের সংকোচন বা প্রসারণে যে পরিমাণ বল প্রযুক্ত হয় যে পরিমাণ বল প্রয়োজন হয় তাকে স্প্রিং ধ্রুবক বলে তাকে কি বলি আমরা স্প্রিং ধ্রুবক বলি এই হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক তাহলে এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সবই ছিল স্প্রিং ধ্রুবক সম্পর্কিত তাই না আমরা এই যে পেলাম তো এত কিছু সবকিছু কিন্তু আমাদের পেয়েছি কি স্প্রিং ধ্রুবক থেকে যে কোন স্প্রিং এর একক দৈর্ঘ্যের সংকোচন বা প্রসারণে যে পরিমাণ বল প্রয়োজন হয় কারণ আমি যদি একটা স্প্রিং এ বল প্রয়োগ করি তখন এই স্প্রিংটার মধ্যে একটা সরণ ঘটবে বা স্প্রিং এর সংকোচন অথবা প্রসারণ ঘটবে স্প্রিং এর সংকোচন অথবা প্রসারণ দুইটার জন্যই আমার একটা বল প্রয়োগ করতে হবে এখন আমি যদি একটা স্প্রিং এর 1 মিটার সংকোচন ঘটাই বা 1 মিটার সংকোচন ঘটানোর জন্য যে পরিমাণ বল প্রযুক্ত হবে সেটাই হচ্ছে তার স্প্রিং ধ্রুবক তাহলে আমি কথাটাকে অন্যভাবে বলতে পারি যে একটি স্প্রিং এর আমি একটু এটা বলেছি এত বলতে কি বোঝায় দেখো এখানে 1 নিউটন পার মিটার বলতে কি বোঝায় এত বলতে কি বুঝো যদি বলি এত বলতে কি বুঝো ঠিক আছে তাহলে এখানে দেখো উত্তরটা কেমন হবে উত্তরটা হবে এর অর্থ হচ্ছে এত 1 নিউটন পার মিটার বলতে বোঝায় কোন একটি স্প্রিং এর 1 মিটার সংকোচন বা প্রসারণে 1 নিউটন বল প্রয়োগ করতে হবে কি বললাম 1 নিউটন বল
প্রয়োগ প্রয়োগ করতে হবে। বুঝতে পেরেছো? এটা দ্বারা কি বোঝায় আমরা কিন্তু এখান থেকে এটা লিখে ফেলতে পারবো, চাইলে লিখতে পারবো আমরা যে আসলে কি বোঝায় এটা থেকে আমরা এটা লিখতে পারবো এখানে যে কি বোঝায়, আসলে এটা কি বোঝায়। ঠিক একইভাবে তোমাকে যদি প্রশ্ন করা হয় 10 নিউটন পার মিটার অথবা 10 কেজি পার সেকেন্ড স্কয়ার বলতে কি বোঝায়, বলতে কি বোঝায়, বলতে কি বোঝায়, এটা যদি তোমাকে বলি তার মানে হচ্ছে এর অর্থ হচ্ছে তোমার যদি উত্তরটা কেমন হবে তাহলে, তো উত্তরটা হবে হচ্ছে 1 মিটার কোনো একটা স্প্রিংয়ের, এগেইন একটি নির্দিষ্ট স্প্রিংয়ের একটি নির্দিষ্ট দেখো একটি নির্দিষ্ট স্প্রিংয়ের একটি নির্দিষ্ট স্প্রিংয়ের 1 মিটার সংকোচন বা প্রসারণে 10 নিউটন বল প্রয়োগ করলে এত নিউটন বল প্রয়োগ করলে ওই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক হবে 10 নিউটন পার মিটার অথবা 10 কেজি পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো? তাহলে কেউ দেখো যে এত বলতে কি বোঝায়, আসলে এত বলতে বোঝায় একটা নির্দিষ্ট স্প্রিং এ 1 মিটার সংকোচন বা প্রসারণে 10 নিউটন বল প্রয়োগ করলে ওই স্প্রিং ধ্রুবক হবে এত, ওই স্প্রিং ধ্রুবক হবে এত। সো তোমাদের জন্য একটা এইচডব্লিউ দিচ্ছি, এইচডব্লিউ টা কি? এইচডব্লিউ টা হচ্ছে তোমার এইচডব্লিউ হচ্ছে যে কোন একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 100 কেজি, আচ্ছা এটা না দিলাম, এত নিউটন পার মিটার বলতে কি বুঝো, এটা লিখবা, এটা নিজেরা করবা, ঠিক আছে? এটা তোমরা নিজেরা করবা। তো আমরা এটা করব, ঠিক আছে? হোমওয়ার্কটা নিজেরা করবা, এটা হোমওয়ার্কটা নিজেরা করে নিবা। সো এবার আসলে আমরা একটু সূত্র আমরা এখনো কোথায় পড়াচ্ছি সেই জিনিসটা যদি আমি বলি তাহলে তোমাদের কাছে হয়তো মনে হবে কি। এবার দেখো, এবার কিছু একটা রাশির সাথে আমরা পরিচিত হই। তো একটা স্প্রিং এর যেহেতু আমরা এটা পেয়েছি, যেহেতু একটা স্প্রিং এর দেখো এই যে একটা স্প্রিং, এই স্প্রিংটা সংকোচন প্রসারণ এরকম যদি স্প্রিং থাকে তাহলে কৌণিক বেগ আছে একটা স্প্রিং, এই দেখো একটা তরঙ্গের কৌণিক বেগ থাকে। যাই হোক, তো সংকোচন প্রসারণ আমরা পেয়েছি x হচ্ছে সংকোচন, s হচ্ছে কি সংকোচন প্রসারণ, আচ্ছা। সো আমি যেটা লিখবো এখন, আমরা যদি স্প্রিং এর পর্যায়টা নির্ণয় করতে চাই, ধরি আচ্ছা পর্যায়টা এখন একটু সংখ্যা দিয়ে নিই। পর্যায়টা একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় প্রয়োজন তাকে পর্যায়কাল বলে। আচ্ছা, এখানে একটা কথা বলছি, যে সময় প্রয়োজন মানে হচ্ছে একটা পূর্ণ স্পন্দন, এর অর্থ হচ্ছে আমার হাতের ঘড়িটা 12টার পর থেকে সেকেন্ডের কাঁটা যাত্রা শুরু করছে। ধরো যে ঠিক 12টার পর থেকে সেকেন্ডের কাঁটাটা যাত্রা শুরু করে ঠিক আগের মতো করে সারা দেশ ঘুরে সে 12টার পরে ফিরে আসছে। এই 12টার পরে ফিরে আসতে সেকেন্ডের কাঁটাটা একটা পূর্ণ স্পন্দন দিল। ঘন্টার কাঁটা 12টার পর থেকে ঘুরে ঠিক 12টার পরে ফিরে আসতে সেও একটা পূর্ণ স্পন্দন দিতে পারে। তো এই জন্য মিনিটের কাঁটার কিন্তু একইভাবে, তাহলে সেকেন্ডের কাঁটার একটা ঘূর্ণন দিতে যে সময় প্রয়োজন সেটা 60 সেকেন্ড। আবার মিনিটের কাঁটা একটা পূর্ণ ঘূর্ণন দিতে যত সময় লাগে সেটা হচ্ছে 12 মিনিট। কি বলো 12 মিনিট? সরি, উল্টা বলতেছি না আমরা, যে একটা সেকেন্ডের কাঁটা তোমার একটা একদম 12টার পর থেকে 12টার পরে ফিরে আসতে কত সেকেন্ড সময় লাগতেছে, দেখো কত সেকেন্ড সময় লাগে, 60 সেকেন্ড। তো মিনিটের কাঁটাও 60 মিনিট, ঘন্টার কাঁটা 12 ঘন্টা, পর্যায়কাল হবে 12 ঘন্টা। এবার আমরা যেটা করবো পর্যায়কাল নির্ণয়ের জন্য মাথায় রাখবা যে একে
একে কি দ্বারা, একে টি দ্বারা প্রকাশ করা যায়, একে কি দ্বারা প্রকাশ করে, টি দ্বারা প্রকাশ করা হয়, একে আমরা টি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, যদি টি দ্বারা প্রকাশ করি তাহলে মনে রাখবা টি সমান, সমীকরণটা কি আমরা দেখো, সমীকরণটা হচ্ছে তোমার টি ইকুয়াল হচ্ছে তোমার, দেখো টি ইকুয়াল হচ্ছে 2 পাই বাই ওমেগা, মনে রাখবা টি হচ্ছে 2 পাই বাই ওমেগা। আমি বলতে পারি এই সমীকরণ কোথা থেকে আসছে, এই যে ওমেগাটা এটাকে বলি আমরা ওমেগা, এটা হচ্ছে কি ওমেগা, এটা হচ্ছে ওমেগা, মানে হচ্ছে কৌণিক বেগ, এটা হচ্ছে তোমার কৌণিক বেগ, এটাকে বলি কৌণিক বেগ। একটা চিন্তা করে দেখো, তরঙ্গ তো এটা, একটা তরঙ্গ যখন সৃষ্টি হয় তখন কিন্তু এটা ঘূর্ণন দেয়, তাই না? তো ঘূর্ণন দিতে তোমার একটা ঘূর্ণন বেগের দরকার আছে, ঘূর্ণন দিতে কি দরকার হয়, একটা ঘূর্ণন বেগ, এটাকে আমরা ঘূর্ণন বেগ বলি, ঘূর্ণন বেগ, এটা কি আসলে ঘূর্ণন বেগ একটা। তো পর্যায়টা হয় ঘূর্ণন বেগের কারণে। তো ঘূর্ণন বেগ যদি থাকে 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা। এবার একটা বিষয় মনে রাখবা, তুমি যেটা পেয়েছো বা তুমি যেটা জানো, তুমি কি পেয়েছো, তো তুমি কিন্তু সাধারণত যেটা জানো সেটা হচ্ছে যে সরল স্পন্দন গতির মধ্যে তুমি যেটা পেয়েছো বা স্প্রিং এর মধ্যে যেটা পেয়েছো একটা কে। তো এরকম ভাবে একটা স্প্রিং যদি ঝুলিয়ে দাও, একটা স্প্রিং এর মধ্যে তুমি যদি এরকম ভাবে স্প্রিং একটা ঝুলিয়ে দাও, তো স্প্রিং এর স্প্রিং হলো কে, আর এইটার মধ্যে একটা স্প্রিং এর ভর ধরো যে এম আছে, একটা এম আছে ভর। তো স্প্রিং এর ভর যদি এটা হয় তাহলে এই স্প্রিং এর মধ্যে যে কৌণিক বেগের সৃষ্টি হবে সেই কৌণিক বেগটা হবে তোমার ওমেগা, ওমেগা সমান যেটা আসবে সেটা হচ্ছে তোমার রুট ওভার, সেটা আসবে তোমার মনে রাখবা যে ওমেগা সমান হচ্ছে রুট ওভার তোমার কে বাই এম, রুট ওভার কে বাই এম আসবে, কি পাচ্ছি আমরা, রুট ওভার কে বাই এম আসবে। আচ্ছা, যদি রুট ওভার এটা লিখছি, এবার এই ক্ষেত্রে যদি এটা তুমি লিখো 2 পাই, এবার চিন্তা করে দেখো এটা নিচে আছে, তো 2 পাই তো উপরে আছে, এবার এখানে কি ওমেগা সমান কি লিখতে পারি, রুট ওভার কে বাই এম লিখতে পারি, কে বাই এম লিখতে পারি। যদি কে বাই এম লিখি, এটাকে আমরা লিখতে পারবো এখন 2 পাই রুট ওভার এম বাই কে, এটা হচ্ছে আমার পর্যায়কালের একটা সমীকরণ। তাহলে আমরা পর্যায়কালের যে সূত্রটা পেয়েছি সেটা হচ্ছে টি সমান হচ্ছে 2 পাই বাই ওমেগা, অথবা পেয়েছি 2 পাই রুট ওভার এম বাই কে, এই হচ্ছে পর্যায়কালের একটা সমীকরণ। ঠিক আছে, পর্যায়কালের একটা সমীকরণ পেয়েছি। এটা ছিল আমার স্প্রিং এর ক্ষেত্রে, যেখানে কে হচ্ছে একটা স্প্রিং ধ্রুবক, কেটা হচ্ছে কি স্প্রিং ধ্রুবক, আর এর হচ্ছে কি স্প্রিং এর যে ঝুলানো একটা বস্তু থাকে, স্প্রিং এর যে ভর থাকে সেই স্প্রিং এর ভরটা হচ্ছে এখানে এম থাকবে। আচ্ছা, যদি এম থাকে, আবার বলছি এখানে একটা স্প্রিং এর মধ্যে স্প্রিং কে আর তার মধ্যে ভর ঝুলানো আছে এম, ঠিক আছে? তাহলে স্প্রিং এর যে কৌণিক বেগের সৃষ্টি হবে সেটা হচ্ছে রুট ওভার কে বাই এম, রুট ওভার কে বাই এম পরিমাণ কৌণিক বেগ সৃষ্টি হবে। তো এই রুট ওভার, কিন্তু আমরা জানি পর্যায়কালের সমীকরণ হচ্ছে 2 পাই ওমেগা, 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা। তো 2 পাই লিখলাম, কিন্তু ওমেগা মানে কি রুট ওভার কে বাই এম, বসাইলাম, বসাই হচ্ছে 2 পাই রুট ওভার এম বাই কে। তাহলে এই হচ্ছে আমার সমীকরণটা, এখানে একটা সমীকরণ পেয়েছি। তাহলে এই সমীকরণ যদি পেয়ে থাকি, এবার আমি আরেকটা সমীকরণ এখান থেকে বের করতে পারবো। দেখো আরেকটা সমীকরণ আমরা কিভাবে বের করি। এখন তুমি যদি দেখো যে একটা দোলনার ক্ষেত্রে, যে দোলনা এরকম ভাবে দোলনা দেয়, এই দোলনা এটা দোলনা দিচ্ছে, এইটা দেখো ঝুলানো আছে, এটা হচ্ছে কি ঝুলানো বিন্দু, এটা হচ্ছে ঝুলানো বিন্দু। এই যে এটা আছে এটাকে হচ্ছে এল, এটাকে বলি আমরা কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য, এটাকে বলি আমরা কার্যকরী দৈর্ঘ্য বা সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য বলি আমরা, কার্যকরী দৈর্ঘ্য বা সুতার দৈর্ঘ্য, বুঝছো? আর এইটা গেল, এখন এর মধ্যে এই যে বস্তুটা ঝুলানো আছে, এটা তো বস্তু, এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? বস্তুর উপর দেখো, এখানে বস্তুর উপর অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করছে, কি ক্রিয়া করছে, অভিকর্ষ ত্বরণ জি ক্রিয়া করে, অভিকর্ষ ত্বরণ কি করে, জি ক্রিয়া করে। যদি এই বস্তুর উপর অভিকর্ষ ত্বরণ জি ক্রিয়া করে, তাহলে জি কোন দিকে আছে, দেখো জি এদিকে ক্রিয়া করতেছে, জি এদিকে ক্রিয়া করতেছে। যদি জি এদিকে ক্রিয়া করে, তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখবা যে তখন আমার কি হবে। এখন এই ক্ষেত্রে ওমেগাটা মনে রাখবে, এই ক্ষেত্রে যে ওমেগা সেটা হচ্ছে তোমার রুট ওভার জি বাই এল, এই ক্ষেত্রে রুট ওভার জি বাই এল। এটা কিভাবে আসে সেটা একটা কারণ আছে, আমি পুরোটা দেখাতে পারছি না এখন সময়, কারণ এত বিশাল তোমাদের এখন দেখানো সময়। ওমেগা সমান রুট ওভার জি বাই এল, যদি রুট ওভার জি বাই এল হয়, আমরা কি জানি, we know that t is equal to হচ্ছে 2 পাই বাই ওমেগা, t
t0 2 পাই বাই ওমেগা। কিন্তু এখানে লিখতে পারি 2 পাই, মানে কি লিখবো এখানে একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে লিখতে পারি এখানে 2 পাই রুট ওভার, লিখতে পারবো আমরা রুট ওভার জি বাই এল। কি লিখবো এখানে রুট ওভার জি বাই এল। এটাকে আমি লিখতে পারি 2 পাই রুট ওভার এল বাই জি। এটাকে লিখতে পারি রুট ওভার এল বাই জি। তার মানে পর্যায়কালের আরেকটা সমীকরণ পেয়ে গেলাম আমরা 2 পাই বাই ওমেগা সমান হচ্ছে 2 পাই রুট ওভার এল বাই জি, রুট ওভার এল বাই জি পেয়ে গেলাম। ঠিক আছে, তো পর্যায়কালের কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করব? তাহলে আমরা এখানে যেটা ব্যবহার করব এই যে এটা হচ্ছে সমীকরণ 1, সমীকরণ 1, এটা হচ্ছে সমীকরণ 2। তাহলে আমরা কি মনে রাখবো যে সমীকরণ 1 স্প্রিং এর ক্ষেত্রে ব্যবহার করব, স্প্রিং এর ক্ষেত্রে ব্যবহারযোগ্য। কি ব্যবহারযোগ্য? স্প্রিং এর ক্ষেত্রে ব্যবহারযোগ্য। এটা আমি মুছে দেই। হ্যাঁ, দেখো তো বুঝছো কিনা, বুঝতে পেরেছো সবাই? নেট সমস্যা করতেছে, সবাই বলতেছে এত নেটের সমস্যা হলে আমি কি করে বুঝবো বলো? তো এখানে সমীকরণ দুইটা পেয়েছি, তো সমীকরণ 1 ব্যবহার করব কিসের জন্য 1, আর দেখো সমীকরণ 2 সরল দোলকের ক্ষেত্রে ব্যবহার করবে। ঠিক আছে, সমীকরণ 1 ব্যবহার করবে কোথায়, 2 ব্যবহার করবে কোথায়? একটা বিষয় লক্ষ্য রাখবা তুমি এখানে যে সমীকরণ 2 থেকে যেটা দেখা যায় যে তুমি দেখো এখানে যেখানে কি দেয়া আছে, t সমান কি দেয়া আছে, এখানে t সমান দেয়া আছে 2 পাই রুট ওভার l বাই g। এর অর্থ হচ্ছে এই সমীকরণের দিকে তুমি যদি দেখো, আর দেখো t সমান হচ্ছে রুট ওভার l, এই 1, ঠিক আছে, এর সাথে দেখো 1 আর 2 কি আছে দেখো t সমান হচ্ছে রুট ওভার g, রুট ওভার t সমান রুট ওভার g। তার মানে কি বুঝছো? তার মানে হচ্ছে পর্যায়কাল সুতার পর্যায়কাল সরল দোলকের, পর্যায়কাল কি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্যের সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, সমানুপাতিক। আর এটা দ্বারা বোঝাচ্ছে, এটা দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে দেখো পর্যায়কাল কোন স্থানের অভিকর্ষ স্তরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তবে এইটার জন্য অবশ্যই মনে রাখবা যে 4 ডিগ্রি বিস্তারের মধ্যে, অবশ্যই এখানে যে 4 ডিগ্রি বিস্তারে, ঠিক আছে, এটা দুইজনের জন্য কমন ডাইরেক্ট। 4 ডিগ্রি বিস্তারে পর্যায়কাল সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, এই একটা সম্পর্ক। আর এই 4 ডিগ্রি বিস্তারে পর্যায়কাল কোন স্থানে অভিকর্ষ স্তরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এই যেটা বুঝতে পারছো, এই দুইটা। তো যখন এটা নিচ্ছি তখন g ধ্রুবক, আর যখন এটা নিচ্ছি তখন l ধ্রুবক। ঠিক আছে, এটা g ধ্রুবক, এটা হচ্ছে l ধ্রুবক। সো এই জন্য তুমি মাথায় রাখতে পারবা দুইটা, কিন্তু তুমি দুইটা ভিন্ন সূত্র লিখতে পারো। এইটা থেকে তুমি যেটা লিখতে পারো মনে রাখবে দুইটার জন্য t1/t2 সমান রুট ওভার লিখতে পারবা l1/l2 লিখতে পারবা। এইটা থেকে তুমি যেটা লিখতে পারবা সেটা হচ্ছে এটা। ঠিক আছে, আর তুমি এইটার ক্ষেত্রে যেটা লিখতে পারবা কোন স্থানে t1/t2 সমান রুট ওভার g2/g1। যেমন তুমি যদি চাও মঙ্গল গ্রহ এবং পৃথিবীর পর্যায়কাল বের করার জন্য, তাহলে অবশ্যই তুমি এটা হচ্ছে মঙ্গল গ্রহের অভিকর্ষ স্তরণ আর এটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষ স্তরণ। তাহলে এটা পৃথিবীর পর্যায়কাল, এটা হচ্ছে মঙ্গল গ্রহের পর্যায়কাল। বুঝতে পেরেছো? তুমি যদি চাও যে মঙ্গল গ্রহে গিয়ে দুইটা ভিন্ন মানে একই স্থানে দুইটা দোলক রেখেছো, দুইটা সরল দোলক একটা স্থানের মধ্যে রেখে তুমি যদি পর্যায়কাল বের করতে চাও, তাহলে
প্রথমটার পর্যায়ে ধরো T1, দ্বিতীয়টার পর্যায়ে যদি T2 হয় তাহলে এই সূত্র ব্যবহার করে তুমি দুইটা বসায় দিলে পেয়ে যাবে। বুঝতে পেরেছো? এরকম দুইটা দৈর্ঘ্য দেওয়া থাকবে, দৈর্ঘ্য বসায় দিলে একটার সাপেক্ষে আরেকটার মান বের হয়ে যাবে। যাই হোক, আমরা এগুলো জাস্ট জানার জন্য শিখাইছি, আর কিছু না। তো আমরা নেক্সট ক্লাসে আরো অনেক কিছু আলোচনা করব। এখন আমরা তরঙ্গে ঢুকতেই পারি না, অনেস্টলি আমি